যাওয়াটাই বৃথা। নেহাল চলে গেল স্টেশনের দিকে নিজের ছোট বোন নীতিকে আনতে। রোহান নিজেও বাসার দিকে হাঁটা ধরল। আজ রাতে চট্টগ্রাম যেতে হবে 3 দিনের জন্য। ছাত্রলীগের এক সভায় তার উপস্থিত থাকতে হবে। যাওয়ার আগে অবশ্যই রোয়াতের কণ্ঠস্বরটা শুনে যাবে। নিয়ম মেনে আজ শিকদার বাড়িতে রোয়াতের গায়ে হলুদের অনুষ্ঠান করা হয়েছে। বাড়ির বাহিরে কোনো রং বেরঙের আলোর ছিটে ফুটেও নেই। বাড়ির ভেতরটা হালকা পাতলা সাজানো হয়েছে। বাহির থেকে কেউ বলতেই পারবে না এ বাড়িতে বিয়ের উৎসব লেগেছে। রোয়াত হলুদের শাড়িটা পরে বসাতেই নিজ নিজ সেজেছে। যেহেতু সে নিজের সাজের কাজটা ভালোই পারে, সেজন্য আর টাকা খরচ করে পার্লারে যায়নি সাজতে। আয়নার সামনে বসে নিজেকে দেখছে। ও বাড়ি থেকে সানজিদা আর সাদমান এসেছে। সানজিদা রোয়াতের রুমের বিছানায় বসে তার দিকে তাকিয়ে আছে। হলো তোমার ভাবি? রোয়াত ঘাড় বাঁকিয়ে তাকালো, মৃদু হেসে বলল, হ্যাঁ, তাহলে চলো। সানজিদা রোয়াতকে নিয়ে ড্রয়িং রুমে চলে গেল। রজনী আজ বাসন্তী কালারের শাড়ি পরেছে। চুলগুলো হাত খোপা করা। মুখে কোনো প্রসাধনীর ব্যবহার নেই। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে নিল। 2 বছর পর আজ শাড়ি পরল রজনী। রজনীকে শাড়িতে ভীষণ পছন্দ করত নওফিল। কথাটা ভাবনায় আসতেই বুক ফেটে কান্নার দলাগুলো বেরিয়ে আসতে চাইল। রজনী সংযত করে নিল। অতঃপর শাড়ির কুচিগুলো ধরে নিচে আসলো। সাদমান শিকদার বাড়িতে আজ প্রথম এসেছে। সেজন্য হেঁটে হেঁটে দেখছে পুরো বাড়ি। বাড়ির ভেতরটা দেখে বোঝাই যায় এ বাড়ির লোকগুলো বেশ শৌখিন। এই বাড়িতে ছোট্ট একটা লাইব্রেরি আছে। সেখানে বুক সেলফের হরেক রকমের দেশি বিদেশি বইয়ের সমাহার। সাদমানের লাইব্রেরিটা বেশ পছন্দ হলো। লাইব্রেরি থেকে বের হয়ে মাথা উঁচু করতেই সাদমানের হৃদস্পন্দন থেমে গেল। মিস সিনিয়র শাড়ি পরেছে। মুখে সাজের ছিটে ফুটেও নেই, তবুও কি সুন্দর লাগছে তাকে। রজনী ড্রয়িং রুমের এক কোণায় গিয়ে বসল। সোফায় কবির শিকদার, সামিরা শিকদার, রজনীর ফুপি, সানজিদা আর রোয়াত বসে আছে। সাদমান এগিয়ে আসলো। সামিরা শিকদার তাড়া দিল হলুদ গায়ে ছোঁয়ানোর জন্য। কবির শিকদার প্রথম ছুঁয়ে দিল হলুদ, তারপর সামিরা শিকদার, তারপর রোয়াতের ফুপু আর সানজিদা ছুঁয়ে দিল। এবার পালা রজনীর। রজনী দৃষ্টি নত রেখে বোনের দিকে এগিয়ে গেল। টেবিলের উপর থেকে একটু হলুদ নিয়ে ছুঁয়ে দিল গালে। রজনীর পেছনে এসে দাঁড়ালো সাদমান। রজনী ঘুরে যাবার সময় সাদমানের বাহুর সাথে তার বাহুর স্পর্শ হয়। সাদমান চোখ বন্ধ করে ফেলে। কিছু একটা ফিল হয় তার। অতঃপর রোয়াতের গালে হলুদ ছুঁয়ে দেয়। এদিকে রোহান একের পর এক রোয়াতকে ফোন দিয়েই চলছে। খালি রুমে বালিশের তলায় ফোনটা বেজেই চলছে। প্রায় 10টা কল দেওয়ার পরও যখন ফোন রিসিভ হলো না, তখন আর ফোন দেওয়া ছেড়ে দিল। মনে মনে ঠিক করে ফেলল চট্টগ্রাম থেকে ফিরে সে রোয়াতকে তার মনের কথা বলে দিবে। রাত 9টা বেজে ওঠায় রোহান ব্যাগ নিয়ে বের হলো। বাড়ির বাহিরে নেহাল অপেক্ষা করছে। চট্টগ্রাম যেতে হবে তাদের। রাতের ডিনারটা করে তারপর সানজিদা আর সাদমান চলে যায়। যাওয়ার আগে রোয়াতের সাথে তারা পিক তুলে নেয়। ভাইকে দেখাতে হবে যে। সাফায়াতের হলুদের অনুষ্ঠান শেষ হয়েছে রোয়াতের আগেই। হলুদের অনুষ্ঠান শেষ হতে না হতেই সাফায়াত ওয়াশরুমে ঢুকে গোসল করে ফ্রেশ হয়ে নেয়। গোসল না করলে তার যে রাতে ঘুম হবে না অস্বস্তিতে। একটা নেভি ব্লু কালারের টি শার্ট আর ট্রাউজার পরে বসে আছে রুমে। সাদমান বাসায় ফিরে সোজা সাফায়াতের রুমে ঢোকে। সাফায়াতকে বিছানায় বসে থাকে দেখে সাদমান এগিয়ে এসে সাফায়াতের পাশে বসে। গলা ছেড়ে বলে, ব্রো, তোমার জন্য সারপ্রাইজ আছে। সাফায়াত ভ্রু কুঁচকালো। কিসের সারপ্রাইজ? হোয়াটসঅ্যাপ চেক করো, আমি নিজে দেখে নিই। সাফায়াত ড্রেসিং টেবিলের উপর থেকে ফোনটা নিয়ে হোয়াটসঅ্যাপ চেক করলো। সাদমান রোয়াতের ছবি পাঠিয়েছে। ছবিটা এক নজর দেখেই ফোনটা বন্ধ করে দিল। দেখেছো ব্রো? হুম। কেমন লাগলো?
কি কেমন লাগবে? ভাবিকে? ভালো। সাদমান গাল ফুলিয়ে বলল, শুধুই ভালো? তো কি? আশ্চর্য হয়ে আমি ব্রো, নিজের হবু বউকে নিয়ে প্রশংসা করতে কিপটেমি করছো তুমি? জাস্ট শাট আপ সাধু। রুম থেকে বের হ, ঘুমাবো। হ্যাঁ পারো তো, শুধু এটা রুমে আসলেই বের হয়ে যেতে বলো। ভাবির পিক তুলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে ভাবলাম তুমি হয়তো খুশি হবে, আমাকে থ্যাঙ্কস জানাবে। তা না করে খুশি হয়েছো নাকি অখুশি হয়েছো বুঝতে পারছি না। কৃতজ্ঞতা বলতে কিছু নেই তোমার কাছে ব্রো। সাদমান চলে গেল। সাফায়েত রুমের লাইট বন্ধ করে শুয়ে পড়ল। চোখ বন্ধ করে এপাশ ওপাশ করতে লাগলো। ঘুমরা চোখে ধরা দিচ্ছে না। প্রায় ঘন্টাখানেক হাঁসফাঁস করে ঘুমাতে সফল হলো। সকালের সূর্যের রশ্মি চোখে পড়তেই ঘুম ভেঙে যায় রুয়াতের। আড়মোড়া ভেঙে বিছানা থেকে উঠেই নিজেকে খেয়াল করতেই দেখে পরনে সেই হলুদ শাড়ি, শরীরে হলুদ লেগে আছে। মখমলে বিছানা ছেড়ে নেমে ওয়াশরুমে চলে যায় গোসল করতে। হোয়াইট কালারের কুর্তি পরে বেরিয়ে আসে। রাত থেকে ফোনটা চেক করা হয়নি, তাই সময় দেখার জন্য বালিশের নিচ থেকে ফোনটা বের করে সময় দেখার জন্য স্ক্রিনে চোখ বুলাতেই রাতের চোখ ছানা বড়া। 10টা মিসড কল উঠে আছে। নম্বরটা খেয়াল করতেই দেখে রোহানির নম্বর। রুয়াত সোজা নম্বরটা ব্লক লিস্টে ফেলে রাখলো। এসব রাজনীতি করা ছেলেপেলের থেকে যত দূরে থাকা যায় ততই ভালো। এরা খুব একটা ভালো হয় না। সামিরা শিকদার মেয়ের খাবারটা রুমে দিয়ে গেল। রুয়াত খাবারটা খেয়ে নিল। 10টা বাজতেই পার্লারের লোক এসে রুয়াতকে সাজিয়ে দিল। খুবই সিম্পল সাদামাটা সাজ দিয়েছে রুয়াত। লাল টকটকে বেনারসির সাথে বেশ মানিয়েছে। সকাল থেকে রজনীর দেখা মেলেনি এখনও রুয়াতের। বোনকে দেখার জন্য মনটা হাঁসফাঁস করছে। সেজন্য ফুফাতো ভাই রাব্বিকে ডেকে বলল রজনীকে গিয়ে বলতে রুয়াত ডাকছে তাকে। রাব্বি ছুটে লাগালো রজনীর ঘরে। রজনী তখন নিজের রুমের বেলকুনিতেই দাঁড়িয়ে আছে। রাব্বি গিয়ে বলল, রোজু আপু, রোহাত আপু ডাকে তোমায়। আকস্মিক রাব্বির কথার আওয়াজ শুনে চমকে গেল রজনী, কারণ সে ব্যালকনিতে দাঁড়িয়ে কিছু ভাবছিল। রাব্বির দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, আসছি আমি, তুই যা। রাব্বি চলে গেল। রজনী আরও কিছু সময় বেলকুনিতে থেকে রুয়াতের রুমের দিকে হাঁটা ধরল। রুয়াতের রুমের কাছে আসতেই কবির শিকদারের সাথে দেখা হয়ে যায়। কবির শিকদার একবার মেয়ের মুখের দিকে তাকায়, কিন্তু কিছুই বলে না। রজনী বাবাকে দেখা মাত্রই দৃষ্টি নত রেখেই নীরবে পাশ কাটিয়ে চলে যায়। রুয়াতের রুমের দরজার সামনে এসে দাঁড়িয়ে যায় রজনী। লাল টুকটুকে বেনারসিতে কি সুন্দর লাগছে তার ছোট বোনটাকে। মনে পড়ে গেল 4 বছর আগের এক ঘটনা। সেদিনও তো সে এমনই সাজে রাঙিয়েছিল নিজেকে। সেই দিনটাই নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী ভাগ্যবতী লাগছিল। কিন্তু আজ তো পৃথিবীর সবচেয়ে অসুখী অসহায় লাগছে। চোখের কার্নিশে বেয়ে গড়িয়ে পড়া অশ্রুটুকু সন্তর্পণে মুছে রুয়াতের দিকে আগালো। রুয়াতকে এক হাতে জড়িয়ে মাথায় চুমু খেয়ে বলল, মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছে আমার বোনটাকে। রুয়াত লজ্জা পেল। দৃষ্টি নত করে তাকালো ফ্লোরে। কখন থেকে অপেক্ষা করছিলাম তোমার থেকে কমপ্লিমেন্ট শোনার জন্য, অথচ এলে এখন। রজনী মৃদু হাসল। আজকের পর থেকে তো রোজ কমপ্লিমেন্ট করবে এমন কাউকে পেয়ে যাচ্ছিস। বোনকে কি ভুলে যাবি রুয়াত? রজনীর কণ্ঠ কাঁপছিল। রুয়াত বোনের দিকে ঘুরে দাঁড়ালো। বোনের গালে আলতো করে হাত রেখে বলল, তোমার সুখ আমার কাছে ফিরিয়ে দিতেই আমার এই বিয়ে আপু। তোমার জীবনের অপূর্ণতাকে আমি নিজের দ্বারা পূরণ করে দিব। তুমি কিছু চেয়েছো আর রুয়াত দেবে না, এমনটা কখনো হয়েছে? রজনীর চোখ মুখ খুশিতে জ্বলে উঠল। কথা দিচ্ছিস? হুম। রজনী কৃতজ্ঞতার প্রকাশ করল বোনকে জড়িয়ে ধরে। আমি অপেক্ষায় আছি সেই দিনটার। তার আগে কথা দাও, আমি চলে যাওয়ার পর ঠিকমতো মেডিসিন খাবে আর বাইরের মানুষের সামনে যথাসম্ভব নিজেকে ঠিক রাখবে। আমি ভীষণ চেষ্টা করি রুয়াত নিজেকে ঠিক রাখার, কিন্তু চোখের সামনে অমন নরম তুলতুলে দেহের প্রাণ দেখলে নিজেকে সামলাতে পারি না। সামলাতে হবে আপু, বাঁচতে হবে তো সুস্থভাবে।
দু বোনের কথার মাঝে সামিরা শিকদার আসে রুয়াদকে নিয়ে যেতে, কারণ সাফায়েতরা চলে এসেছে। রজনী পেছন পেছন আসলো বোনের। ড্রয়িং রুমে সাদা পাঞ্জাবি পরে বসে আছে সাফায়াত, পাশে সানজিদা, সাদমান, শারমিন বেগম। কবির শিকদার কাজের পাশে বসে আছে। রুয়াদকে নিয়ে সামিরা শিকদার সাফায়াতের পাশে বসিয়ে দিল। সাফায়াত ভুলেও রুয়াদের দিকে তাকায়নি। কাজের সাহেব শারমিন বেগমের দিকে তাকিয়ে বলল, দেনমোর কত ধার্য করিব? সাদমান পাশ থেকে বলল, আঙ্কেল দিয়ে দিন না, 20-25 লাখ। আমার ব্রো বিয়ে করছে কি ছেড়ে দেওয়ার জন্য নাকি? সাফায়াত কেশে উঠল। 20-25 লাখ কি মুখের কথা? কাজের সাহেব সাদমানের দিকে তাকিয়ে বলল, এটা ছেড়ে দেওয়ার জন্য না, এই দেনমোর পরিশোধ না করলে মেয়েকে ছুতে পারবে না তোমার ভাই। সাদমান নুয়ে গেল, আমতা আমতা করে বলল, তাহলে আর কি সবচেয়ে কম টাকা দেনমোহর করেন? শারমিন বেগম সাদমানকে ধমক দিয়ে চুপ করিয়ে বলে, 2 লাখ করেন কাজী সাহেব। কাজী সাহেব শারমিন বেগমের কথা মতোই 2 লাখ টাকা ধার্য করলেন দেনমোহরে। এবার রুয়াতের কবুল বলার পালা। রুয়াতকে কবুল বলতে বললে রুয়াত বোনের দিকে তাকায়। বোনের মুখে আগাম পেতে যাওয়া কিছুর আনন্দ এখনই চোখ মুখে উপচে পড়ছে। যখন হাতে পাবে তখন তাহলে খুশির সীমানাটা কোথায় গিয়ে ঠেকবে ভাবতেই রুয়াতের মুখে হাসি ফুটল। বোনের দিকে পূর্ণ দৃষ্টি রেখেই কবুল বলে উঠল রুয়াত। কাজী সাহেব সাফায়েতকে কবুল বলতে বললে সাফায়েত আর চোখে এক ঝলক তাকায় তার জীবনসঙ্গী হতে যাওয়া রুয়াতের দিকে। দৃষ্টি তার দিকে রেখেই কবুল বলে দিল। সাদমান রজনীর দিকে তাকালো। মেয়েটাকে দেখে মনে হচ্ছে মেয়েটা বোনের বিয়ে উপলক্ষে এক্সট্রা যে সাজ বা নতুন জামা কাপড় পরার সেটা তার মধ্যে নেই, অথচ চোখ মুখে এত আনন্দের খেলা দেখে মনে হচ্ছে বোনের বিয়েতে সবচেয়ে খুশি রজনী। মিস সিনিয়রকে অদ্ভুত লাগে সাদমানের কাছে, যেন তেন অদ্ভুত না, ভীষণ অদ্ভুত। অন্যান্যদের থেকে অনেকটাই আলাদা এই মেয়ে। কিছু একটা আছে এর মাঝে, কিন্তু কি আছে? ফুলে সজ্জিত রুমে বসে আছে রুয়াত, অপেক্ষা গুনছে সাফায়াতের আসার। একটু আগেই সব নিয়ম পালন করে রুয়াতকে সাফায়াতের রুমে বসিয়ে দিয়ে গেছে। পুরো রুম ফুলের গন্ধে মৌ মৌ করছে। রুয়াত পুরো রুম চোখ বোলালো। রুমে আসবাবপত্র বলতে একটা খাট, একটা আলমারি, একটা ভ্যানিটি, সোফা, সোফার সামনে টি টেবিল আর সাইডে একটা বুকশেলফ, যেখানে অনেক ধরনের বইয়ের সমাহার। দরজা খোলার শব্দে ঘর থেকে বের হলো রুয়াত। মাথা উঁচু করে ঘুমটার ভেতর থেকে দেখল সাদা পাঞ্জাবি পরিহিত সাফায়েত দরজা বন্ধ করে এগিয়ে আসছে তার দিকে। সাফায়েত রুয়াতের সামনে বসে হাত ঘড়িটা খুলতে খুলতে বলে, ফ্রেশ হয়ে আসুন। রুয়াত ঘুমটা উঁচা করলো। সাফায়েতের দিকে পূর্ণ দৃষ্টি দিয়ে বলল, আমি তো জামা কাপড় আনিনি। আলমারিতে আছে। ও বাড়ি থেকে দিয়ে দিয়েছে জামা কাপড়? না, মা কিনে রেখেছিল। কথা কম বলে এখন যান, ফ্রেশ হয়ে আসুন, ঘুম ধরেছে, ঘুমাবো। রুয়াত শাড়ির কুচিগুলো ধরে বসা থেকে উঠে দাঁড়িয়ে আলমারির কাছে গিয়ে আলমারি খুলে দেখে আলমারির এক সাইডে সালোয়ার কামিজ আছে 2-3টা আর 4-5টা শাড়ি। শাড়ি পরে যেহেতু ঘুমাতে পারবে না, সেজন্য রুয়াত সালোয়ার কামিজ নিয়ে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে দেখে সাফায়েত ড্রেস চেঞ্জ করে বিছানায় শুয়ে কপালে এক হাত দিয়ে রেখেছে। বিছানায় থাকা সজ্জিত ফুলগুলোর মধ্যে একটা ফুলও অবশিষ্ট নেই বিছানায়। সব ফুলের স্থান হয়েছে রুমের এক কোণে থাকা ময়লার ঝুড়িতে। রুয়াত ভেবে পেল না এখন তার কি করা উচিত। মিনিট কয়েক সময় ওয়াশরুমের দরজার সামনে দাঁড়িয়ে থেকেই অতিবাহিত করে ফেলল রুয়াত। সাফায়েত অন্য পাশে ঘুরে শুয়ে বলে, লাইট নিভিয়ে দিয়ে শুয়ে পড়ুন, অযথা দাঁড়িয়ে না থেকে। রুয়াত বেনারসিটা সোফায় রেখে লাইট বন্ধ করে সাফায়েতের পাশে শুয়ে পড়ল। এটা কি আদৌ কোনো বাসর ঘর? বাসর ঘরে তো রোমান্টিক ভাইব থাকে, অথচ তাদের মধ্যে তার ভাবটাও নেই। দুজন দু প্রান্ত ঘেঁষে শুয়ে আছে।
মনে হচ্ছে এদের এক প্রকার বাধ্য করে এই রুমে রাখা হয়েছে। রুয়াতের মুখ বরাবর জানালা, সে জানালা দিয়ে স্পষ্ট চাঁদকে দেখা যাচ্ছে, যে তার জ্যোৎস্না ছড়িয়ে দিয়েছে এই ধরনীতে। রুয়াত চাঁদের দিকে তাকিয়ে থাকতে থাকতেই ঘুমিয়ে পড়ল। সকালে সূর্যের রশ্মি চোখে